আজকের অনুষ্ঠান প্রথাগত অনুষ্ঠান, নিঃসন্দেহে 2 বছর পড়াশোনার মধ্য দিয়ে পাশাপাশি এত বন্ধুদের সঙ্গে একত্রে চলার মধ্য দিয়ে জীবনের যে নতুন চলন ধারাকে শেখা, সেই সব কিছুর মধ্যে চলা গোটা 2 বছর কেমন করে তারা অনুভব করেছে, সেটা যেমন তাদের স্মৃতিতে বাঁধা থাকবে, পাশাপাশি এই প্রাঙ্গণটিকে, এই শিক্ষা অঙ্গনটিকে ছেড়ে যাওয়ার মুহূর্তে তাদের যে স্মৃতির বেদনা কাতরতা যেমন থাকবে, তেমনি বর্তমানে একেবারে এই বর্তমান সময়টিতে, বর্তমান ক্ষণটিতে দাঁড়িয়ে তাদের যে ভাবনা, কিছুটা তারা বেদনা বিধুর, সেই বেদনার মধ্যে দাঁড়িয়েও নতুন কিছু বার্তা তারা পেল কিনা, সামনের যে পথটি তারা হাঁটবে, যে পথে হাঁটার জন্য সামনে ওই বনভূমির মধ্যে যেমন হারিয়ে যাওয়া একটা অন্ধকার রূপ থাকে, অথচ কোথায় যেন অনেকক্ষণ চোখ মেলে তাকালে একটা পথরেখা দেখা যায়, সেই পথরেখাকে চিহ্নিত করে এগিয়ে যাওয়ার শপথ নেই। ফলে আজকের এই দিনটিতে বিদায় সম্ভাষণ যেমন তেমন জীবনের নতুন পথ খোঁজারও শপথ গ্রহণের দিন। সেই পথটিকে নিয়ে এগিয়ে চলার কথা তারা ভাববে। ফলে যারা চলে যাচ্ছে আর যারা তাদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা নিতে চাইছে, এই অভিজ্ঞতার বিনিময়ের মধ্য দিয়ে এই যে শিক্ষাঙ্গনটি যারা ছেড়ে যাবে আর যারা রইল, এই দুটোর মধ্যে একটা সেতু বন্ধন থাকবে। এই সেতুটা হয়তো খুব স্পষ্ট নয়, আবার কখনো হয়তো স্পষ্ট হয়ে উঠতে পারে। সেরকমই ভাবনা মধ্য দিয়ে তারা তাদের পথ চলুক। পড়াশোনার কথা তো সবসময়ই বলি, যারা চলে যাচ্ছে তারা অনেক কিছু স্মৃতি নিয়ে যাবে। কখনো ম্যাডাম খুব রেগে গিয়েছিলেন, কি যেন বললেন, কেমন করে যেন বললেন, খুব ব্যথা পেলাম। আবার কখনো না না, অনেক বেশি হাস্যমুখরিত হয়ে কিছু যেন একটা আনন্দের দাড়িকে নিয়ে চললাম। এরকম কখনো বা খুব বিষাদের মধ্যে কোথাও যেন ছুঁয়ে যাওয়া কোন জীবন ভূমিকে। এই যে আমরা যারা, আমি যেটা বারে বারে বলি, আমরা সাহিত্যের ছাত্রছাত্রীরা জীবনকে অনেক বেশি বুঝি, মানুষকে অনেক বেশি বুঝি। তাদের দেখলেই যেন কিছুটা হলেও বুঝে নিতে পারি সে কেমন প্রকৃতি। এই যে সব কিছু এরই মধ্য দিয়ে কিন্তু, যা আমি মনে করি অন্যান্য সাবজেক্টের ছাত্রছাত্রীরা ঠিক এমন করে জীবনকে বোঝে না। কারণ আমরা যে সাহিত্যগুলোর মধ্যে বিচরণ করি, বিশেষ করে কথা সাহিত্য, তো আমাদেরকে একবারে নিংড়ে দেয় বোধ হয় আসলে জীবনটা কি, কিভাবে আমাদের চলা উচিত। ভবিষ্যৎ পথ মসৃণ তো নয়, সে কণ্টকাকীর্ণ। তাহলে সেই কণ্টককে পেরিয়ে কেমন করে জীবনকে প্রতিষ্ঠিত করব, নিজেকে প্রতিষ্ঠিত করব। আমি প্রতিষ্ঠিত এক নারী বা পুরুষ এই জায়গাটিতে যাব। সেই জায়গা একরকম নয়। কেউ অনেক উচ্চ শিক্ষকতা বা অন্য কোনো কাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছে, কেউ বা গৃহকোণে বসে তার নিজস্ব শিল্পকর্ম নিয়ে তার জীবনকে সুন্দর করে তুলেছে। আবার কেউ বা না না, আমি ভালো মা বা বাবা হয়ে উঠতে চাই, আমার সন্তানদের মধ্য দিয়ে
দিয়ে আমি আমাকে দেখতে চাই, আমি যে অপূর্ণ ইচ্ছাগুলো নিয়ে এখনো রয়েছি, ওই অপূর্ণ ইচ্ছাগুলো তাদের মধ্য দিয়ে গড়ে তুলতে চাই। কিন্তু তাই বলে এই নয় তোকে প্রতি বছর ফার্স্ট হতে হবে, তাই তাকে যন্ত্রণার মধ্যে রাখি, এটা না। আমি ভালো মা বা বাবা হয়ে উঠতে পারি, অর্থাৎ গৃহকোণেও আমি প্রতিষ্ঠিত হতে পারি, আমি বহির জগতেও প্রতিষ্ঠিত হতে পারি। আমার পারিপার্শ্বিকতা আমাকে সেটা করতে সাহায্য করবে। আমি যদি তেমন অনুকূল পরিবেশ না পাই, তাহলে তো আমাকে যে প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি অনুকূলতা কিছু আনতে পারি কিনা, এই হবে আমার চেষ্টা। আবার সত্যি কিছু যদি অনুকূল পরিবেশ থাকে, সেই অনুকূল পরিবেশটাকে কাজে লাগিয়ে আমার মন এবং মানসিকতাকে নিয়ে আমি প্রতিষ্ঠিত হওয়ার পথে সঠিক পথটা খুঁজে নিতে পারি কিনা, এই সব মিলিয়েই কিন্তু ছোট আকারে হোক না কেন প্রয়াস অর্থাৎ চেষ্টাটা চলছিল। আমরা এবছর আমাদের হাতে প্রয়াস পেয়েছি, দীর্ঘদিন ধরে মানে যারা দায়িত্বে ছিল, এই দায়িত্ব বোধহয় সম্পাদকের দায়িত্ব বোধহয় দেবাশিসীর। তো যাই হোক, একার নয় তো কাজ। সুতরাং যারা দিয়েছে এখানে কবিতা দিয়ে, আপাতভাবে কবিতার ওখানেও দেখলাম ওখানটা দেখেছি, নামে মনে হয়েছে অনেক বৈচিত্র্য আছে, দু একটি লাইন হয়তো চোখে পড়েছে, তার বেশি কিছু ওখানে পড়েনি, আমরা দেখে নেব। কিন্তু বৈচিত্র্য একটা রয়েছে, অনেকেই তাদের মনের কথা, তাদের যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে, এই সৃজনশীলতা প্রকাশ এর মধ্যে ঘটেছে। আমি যেটা বলতে চাই, দীর্ঘদিন ধরে আমার পিছনে লেগে থেকেছিল দেবাশিস, না হলে হতো না, অল্প আমি ভেবেছিলাম পারবো না, আমি আসলে এত রকম কাজের মধ্যে কিছুতেই হচ্ছিল না। তার মধ্যে দাঁড়িয়ে আমার মনে হলো একটা কিছু দিন, তো সেটা দিতে পেরেছি, আমার ভালো লাগছে। পাশাপাশি দেখলাম উৎপলও একটা কবিতা দিয়েছে, ফলে শিক্ষকদের এই যে আমাদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা আছে, এই অনুভবটা থেকেও পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত দিতে পেরেছি, এটা ভালো লাগছে। এবং তোমাদের প্রয়াস, যে প্রয়াস বের করা গেল, এটাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের এই প্রচেষ্টা আগামী দিনে যারা এরা রয়েছে তাদের কাছে তোমরা যেন সঞ্চারিত করে দিতে পারো, যাতে পরবর্তী সময়কালেও এগুলো বেরোয়, এই বন্ধনটা যেন তোমাদের থাকে। মানে খুব ভালো লেগেছে, এর অরণ ইত্যাদি যতটুকু আপাতভাবে চোখে পড়েছে ভালো লেগেছে। ভেতরেও অনেক ছবি ইত্যাদির মধ্য দিয়ে তোমরা তোমাদের সৃষ্টিশীল মনের প্রকাশ ঘটিয়েছো, সেটা দেখে ভালো লাগছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে অনেক অনেক বড় হয়ে ওঠো, এই প্রত্যাশা রেখে আমি এই বক্তব্য। আমার অন্য সহকর্মী যদিও মাত্র দুজনই আছে এখানে, আর স্নেহভাজন ছাত্রছাত্রীরা যাদের জন্য এই অনুষ্ঠান, যাদের জন্য এবং যারা অনুষ্ঠানের উদ্যোক্তা, বেশি কথা একদমই বলবো না, চা ঠান্ডা হয়ে যাবে। এই দেখো, আমি এইটাই চাইছিলাম, সেই জন্য কথাটা ইচ্ছে করে বললাম, আমি বেশি কথা বলবো না, চা ঠান্ডা হয়ে যাবে। কারণ একদম মানে হাসো, কান্নাকাটির কোনো ব্যাপার নয়, কেন নয় সেটা পরে বলছি। বিভাগীয় পত্রিকা সম্পর্কে এবং এই অনুষ্ঠান সম্পর্কে দু একটা কথা বলতে বলা হয়নি, একদম দুটো পয়েন্টেই কথা বলবো এবং দু একটা করেই বলবো। বিভাগীয় পত্রিকা, ফার্স্ট পয়েন্ট বিভাগীয় পত্রিকা, সেটা হচ্ছে এটা প্রয়াস নাম, খুবই ভালো প্রয়াস, ব্যর্থ প্রয়াস পত্রিকা ভালো, এবং এই যে প্রয়াসের যে প্রয়াস খুবই ভালো। কেন বলছি, যে এইরকম একটা থাকলে কি হয়, যে অনেকের ভিতরে অনেক সুপ্ত ব্যাপার থাকে, যেগুলো বেরোনোর একটা স্কোপ, একটা চর্চার তাগিদ হয়ে যায়। মানে প্রসঙ্গক্রমে মনে পড়ছে আমার জীবনের প্রথম লেখা, সেটা ছিল আমি যখন স্কুলে পড়তাম, ক্লাস 8-এ পড়ি, তখন একটা ম্যাগাজিনে, এরকমই একটা ম্যাগাজিন, ছাত্রদের লিখতে হবে, ভেতরে লেখার একটা বাসনা, সেটা বেরিয়ে আসে অনেক সময়। ছোটবেলার কথা বললাম। আর লাস্ট আজকের কথা বলি, কেন এটা তাৎপর্যটা কোথায়, এটাকে চালিয়ে যেতে হবে কেন। আমার মতন পিকু পিছুর গল্প জানো, পিঠ পুড়ছে ফিরেছো, আমি হচ্ছে সেই পার্টি। তো তাকে দিয়েও তোমাদের সম্পাদকের ক্রেডিট বলতে হবে, লেখা বার করে ছেড়েছে। লাস্ট দিনে আমি বললাম যে দেবাশিস খুব খারাপ লাগছে, আমার দ্বারা হবে না, বুঝলে।
আমি তো কবিতার চাষ করি না, একটা সময় কবিতার চাষ করেছি খুব কম বয়সে, প্রোডাকশন ভালো, উৎপাদন ভালো হতো। এখন দেখলাম কবিতা চাষ করে লাভ নেই, কারণ এখন কবিতার চাষ সবাই করে। দেখবে আমি চাষিদের যেমন মাঠে আমার এলাকায় বলি যে ধান চাষ করে কিছু হবে না, অন্য জিনিস চাষ করো যেগুলো হয় না, সেইগুলো যেগুলোর বাজারে ডিমান্ড আছে। কাজে আমি তো সে না, বুঝতেই পারছো, আমি কবিতার চাষ ছেড়ে দিয়েছি। কিন্তু দেবাশিস এমনভাবে লেগে আছে, সে দুপুরবেলায় ফোন করে, মানে যখন খেয়ে দিয়ে রেস্ট নেবো সেই সময় বুঝতে পারছি আমার ট্রু কলার আছে, আমি সব বুঝতে পারি কে ফোন করছে, তাও অজানা ভেবে হ্যালো করছি, যাতে ছেড়ে দেয়। অভিমান করে যে হ্যালো বলছে স্যার, হ্যাঁ দেবাশিস বলো, বলছে না তো, ছেড়ে দিলেই তো আমি বেঁচে যাই। কিন্তু ওর তো নাচর বাংলা, স্যার লেখাটা আমি দেবাশিস বলছি। লাস্ট দিন ওকে বললাম যে দেবাশিস সরি, আমাকে ছেড়ে দাও, আমার দ্বারা হবে না। আমি আবার বলছি এই পত্রিকাটা চালিয়ে যাওয়ার প্রয়োজনটা কোথায়? আমি ভাত খেয়ে শুয়েছি, প্রচণ্ড ঘুম মানে ঘুমের আগের অবস্থা আর কি, ঘুম, এই কথাটা আগে খুব বলতাম, ঘুম পর্যায়ে। হঠাৎ পিঠে দেবাশিস একটু বোধহয় হতাশ হয়েছিল সেদিন, একটু কেমন মন খারাপের কণ্ঠস্বর, বোঝা যায় তো এগুলো। বলো ঠিক আছে স্যার, ওই যে একটা ব্যথাটু ঠিক আছে স্যার, ওইটা না পেছনে একটা চাবুক মারলো সকাটে। আরে ছি, এতদিন ধরে ফোন করছে ছেলেটা, আমার ঘুম ছুটে গেল। উঠে বসলাম, মানে আমাকে ওই বসানোটাই মুশকিল, বসলেই লেখা হয় আমার, সেটা যারা খুব ক্লোজ ছাত্রছাত্রী তারা জানে। আমি উঠে বসলাম এবং খুব সম্ভবত 10 মিনিট পরে তোমাকে বললাম যে দেবাশিস হয়ে গেছে, দিচ্ছি। 10 মিনিট পরে এবার নিশ্চয়ই এরপরে আর কনক্লুশনে বলার দরকার নেই যে কেন পত্রিকাটা চালানোর দরকার। মানে একদিকে যেমন ওই স্কুলের গল্প থেকে বোঝাতে চাইলাম যে ভেতরে আর্টস অনেক যাদের থাকে তাদের বেরিয়ে আসে, কারণ যেমন ছবি ছেড়েছ, অনেকে ছবি আঁকে, সেটা বেরিয়ে এসছে, এটা একটা। আবার এর উল্টোটাও, যারা হয় না, হচ্ছে না, হবে না, পিপু ফিসুর দল আর কি, তারাও ঠিক কোথাও যেন কখনো একটা চাবুক খেয়ে, তাহলে দুদিক থেকে এটার তাৎপর্য আছে। সুতরাং এটাকে আমাদের চেষ্টা করতে হবে এটা কন্টিনিউ করা। আর খুব প্র্যাকটিক্যালি প্রফেশনালি কথা বলতে গেলে এটা কিন্তু ডিপার্টমেন্টের জন্য খুব দরকার, ইউনিভার্সিটির জন্য। ন্যাকের কাজে যে আমাদের ছাত্রছাত্রীদের একটা ক্রিয়েটিভ পত্রিকা আছে, এটা আমি সঙ্গে সঙ্গে প্লাবনকে সূর্যকে বললাম যে এগুলো কিন্তু আমাদের সংরক্ষণ করে রাখতে হবে আগামী দিনের জন্য, এটা খুব কাজের। আগামী দিনে ভবিষ্যতে মঞ্জুলাদি যেমন প্রবন্ধ দিয়েছেন একটা, আমি চেষ্টা করব, মানে আমি আশা করব যে আরও এইরকম ভালো ভালো থিঙ্কিং লেখা, কবিতার চাষ লাভজনক নয় বললাম এখন, যে অন্য লেখা, অন্য ধরনের চাষ করতে হবে, ফুলকপি, গাজর, বাঁধাকপি, যেগুলো কস্টলি, বাজারে দামি, সেই রকম জিনিসে ভরে উঠবে আমাদের পত্রিকা। এই আশা রেখে এই প্রসঙ্গটা সমাপ্ত করছি। পত্রিকাটি ভালো হয়েছে, খুবই ধন্যবাদ। কিন্তু টিচার তো কি করবো, মানে চোখটা যে খুব খারাপ হয়ে গেছে আমাদের, ওই ভুলেই গিয়ে পড়ে। আপনার শুধু মানে আপনার লেখাটার ক্ষেত্রে দুটো ভুল হয়ে গেছে, পুরো দুটো তিনটে। আমি বলে দিই এগুলো যাদের কাছে আজও সংশোধন করে নিও, নাহলে পরে ব্যাপারটা কেমন যেন লাগবে। সূর্যটাই বোধহয় ঠিক করে দিলাম, প্রথম দিকে যাবে, ওইটা হচ্ছে ওই যে এখন তারা হারিয়ে গেছে, গায়েগঞ্জে কোথাও নেই। আর ওই বিরক্তিকর একটা ছিল পিছন দিকে এগিয়ে চলা, 1-2 মিনিট হাঁটার পরেই উল্টে যেতাম, 1-2 মিনিট ওটা। আর খেলার মাঠের সব পরাজয়, মানে লেখাপড়া পড়াবই, এই তিনটে। আর আরেকটা কথা, মানে ছেড়ে দিয়েও শেষ হয়েও হইল না, শেষ বলার দরকার আছে। খারাপ ভুলটা যেমন বলি, আমি তো জানো কিরকম ঠোঁট কাটা, মানে নিরপেক্ষ ভীষণ যে ভুল। উপস্থিত রয়েছেন বিভাগীয় প্রধান মাননীয়া মঞ্জুলা বেরা মহাশয়, উপস্থিত রয়েছেন বিভাগের অধ্যাপক মাননীয় উৎপল মণ্ডল মহাশয় এবং আমার সহকর্মী মাননীয় প্লাবন সিংহ মহাশয় এবং আমার প্রিয় ছাত্রছাত্রী। আজকে যে বিষয়টা আমরা প্রত্যেকে এখানে একত্রিত হয়েছি যে কারণে, সেটা সকলেই আমরা অবহিত, যে বিদায়।
একটু আমাদের সাহিত্য শিল্পী, না এটা বলার আগে দু একটা কথা বলা দরকার আছে, যে তোমাদের এই যে প্রয়াস পত্রিকা সম্পর্কে পূর্বে যে মাস্টারমশাইটা যা যা বললেন সেগুলোকে তোমরা ভালো করে মন দিয়ে সেগুলো পরবর্তীকালে সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করবে এবং সেইভাবেই তোমরা আগামী দিনে এগিয়ে যাবে। এবার মূল কথা হচ্ছে যে যদি বিদায়টাকে আমরা আমাদের সাহিত্যের ছাঁচে, অর্থাৎ সাহিত্যের ছাত্রছাত্রী তো আমরা, ভাষা এবং সাহিত্যের ছাত্রছাত্রী, যদি আমরা একটু অন্যরকম করে যদি ভাবতে চাই, তাহলে কি আমাদের সামনে উপাত্ত আছে সেটাকে যদি আমাদের মতো করে হালকা চালে দেখতে চাই বা বিচার করতে চাই, তার জন্য কিন্তু প্রচুর উপাত্ত কিন্তু রয়েছে। ঠিক আছে, রবীন্দ্রনাথ একটা খুব ভালো একটা কবিতা বিদায় সম্পর্কে বলেছিলেন, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্য উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার কন্দন, ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়ায়া ধরিল মোড়ে, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, ফিরিবার পথ নাহি, ইচ্ছে হয় যদি দেখো চাহি, পারিবে না আমায়, ওগো বন্ধু বিদায়। এই বিদায়ের কথা চিরবিদায়ের প্রসঙ্গ, অর্থাৎ তুমি এই যে বাস্তবের ভূমিতে রয়েছ, সেই ভূমি থেকে তুমি যদি পরবর্তী অন্য কোনো জায়গায় চলে যাও যেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ আমাদের থাকে না, সেই বিদায়ের প্রসঙ্গ বলেছে। কিন্তু আমরা তো সবেমাত্র শুরু করেছি, চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী। আমাদের এই বিদায় নতুন একটা দিন, নতুন একটা জীবনের শুভ সূচনার প্রতীক। তাই এই বিদায় কখনোই চিরবিদায়ের মতো নয়, কারণ চতুর্থ সেমিস্টারের পর আমাদের জীবনের আর একটা নতুন পর্ব শুরু হতে চলেছে, যে পর্ব পার করেই কিন্তু একদিন আমিও অধ্যাপক হতে পেরেছিলাম। মজার কথা হচ্ছে 2017 সালে আজকের দিনেই আমি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছিলাম। তাহলে এই যে নতুন পর্ব আজকের দিনে, এবং যাই হোক, এবং ছন্দটা কেটে যাবে, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। এবার যে কথাটা বলছি, তার মানে বিদায় একটা নতুন জীবনের সূচনার ইঙ্গিত তোমাদের কাছে। ওই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলেছে, পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলিলেন, মূর্খ বালক, পথ তো তোমার শেষ হয়নি। তোমাদের গ্রামের বাঁশের বনে, ঠ্যাঙারে বিরুরায়ের বটতলায় কি ধলচিতির খেয়াঘাটের সীমানায়, সোনামাঠ পেরিয়ে ইছামতি পার হয়ে পথ আমার চলে গেছে সামনে সামনে সামনে, শুধুই সামনে, দেশ ছেড়ে বিদেশের দিকে, সূর্যোদয় ছেড়ে সূর্যাস্তের দিকে, চেনা গণ্ডি এড়িয়ে অচেনার উদ্দেশ্যে। পথ আমার তখনও ফুরায় না, চলে চলে এগিয়ে চলে। সে পথের বিচিত্র আনন্দ যাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পড়িয়েই তো ঘর ছাড়া করে এনেছি, চলো এগিয়ে যায়। চতুর্থ সেমিস্টার মানে হচ্ছে তোমাদের প্রত্যেকের কপালে এক একটা অদৃশ্য তিলক অঙ্কন করা হলো। এবার তোমরা কি হবে, ওই আনন্দ যাত্রার সাথে নিজেকে যুক্ত করবে। পথ বিদায় মানে শেষ নয়, পথ আরো সামনে রয়েছে। এবং এই যে এত ভালো ভালো শিল্পীরা এত ভালো ভালো কথা বলেছে, এগুলোকে যদি আমরা আমাদের জীবনেও ব্যবহার করতে পারি, কত কাজে লাগে, তারই কিছু একটা দুটো নমুনা দেওয়ার চেষ্টা করছি। তাহলে কি হলো, সে পথের বিচিত্র আনন্দ যাত্রার অদৃশ্য তিলক তোমার ললাটে পড়িয়েই তোমাকে ঘর ছাড়া করে এনেছি, চলো এগিয়ে যায়। তোমাদের 4th সেমিস্টার কমপ্লিট হলো মানে হচ্ছে তোমাদের ললাটে ওই অদৃশ্য যাত্রার একটা তিলক অঙ্কন করা হলো, চলো
এবার আমাদেরকে নতুন যুদ্ধে এগিয়ে যেতে হবে। এবার এগিয়ে গিয়ে কী হবে তার জন্য সাহিত্যিক বলে দিয়েছেন। কি বলেছেন? হাসুলি বা কিছু বলতে হবে আজকে, না বললেই বোধহয় বেশি ভালো হতো না। 2 বছরের পথ চলার আজকে তোদের শেষ দিন। বহু মুখ বহু নাম আমি এখনো হাতে জানি। কদিন পর যখন তোরা এখান দিয়ে হাঁটবি, আমি হয়তো বলবো কে ক্লাসে যাবি না, আমি বলেছি তখন তারা বলেছে যে ম্যাডাম আমরা তো পাশ করে গেছি। আমি ও আচ্ছা। ফলে মুখগুলো চেনা থেকে যায়, একটা ব্যাচ আসে আর একটা ব্যাচ যায়। কেউ খুব অপরিচিত হয় না, কেউ খুব দূরে যায় না। কিন্তু আজকের দিনে এখানে দাঁড়িয়ে কিছু কথা তোদের বলতেই হবে, না বললেই নয়। আগেও বহুবার ক্লাসে বলেছি, আজ আর একবার ছোট্ট করে বলবো। প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, নিজের পায়ে দাঁড়াবে। সেটাই হবে আমার সবচেয়ে বড় গিফট তোদের কাছ থেকে পাওয়া। আমি শিক্ষক হিসেবে কতটা ভালো পড়িয়েছি, কতটা ভালো তোদের সাথে মিশতে পেরেছি, এর সবটার যদি কোনো ঋণ থাকে তাহলে সেটা শোধ সেদিনই হবে যেদিন তোরা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারবি। তোদের প্রত্যেকের জন্য আমার এটা দাবি, এটা চাই। এখান থেকে যেন খালি হাতে কোনোদিন তোদের যেতে না হয়। আমাদের ভালোবাসা সবসময় তোমাদের সাথে রয়েছে। যে কোনো সময় ডাকলে আমাদেরকে তোমরা পাবে, তোমরা এটা জানো। শিক্ষকরা সবাই তোমাদের সাথে থাকেন, থাকবেন, আগামী দিনেও থাকবেন। কিন্তু বাকি পথটা তোমাদের নিজেদের একাই চলতে হবে, এবং এই একা চলার পথে অনেক বাধা আসবে, অনেক সমস্যার সম্মুখীন হবে। সবটাকে কাটিয়ে তোমাদের নিজেদেরকেই কিন্তু জয় করে নিতে হবে। তাই একা পথ চলা শুরু হচ্ছে, তার জন্য তোমাদেরকে আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকো, আর প্রত্যেকের সাথে যার যা ঝগড়া মান অভিমান আছে মিটিয়ে নাও। আজকে শেষ দিন, এরপরে শুধুই দেখা হবে এবং শুধু ভালো ভালো আড্ডা হবে। কারণ এই দেখা হওয়া এবং আড্ডার পরিমাণটা দিনের দিন কমতে থাকবে, তখন এই দিনগুলোকে কিন্তু তোমরা খুব মিস করবে। তাই ভালোগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। ত্রুটি আমাদের শিক্ষকদের তরফ থেকেও হয়তো অনেক সময় থেকেছে, আমার তরফ থেকেও থেকেছে। আশা করবো সেগুলোকে তোমরা ভুলে যাবে, মনে রাখবে না। আর এই বিভাগকে তোমরা ভালোবেসেছো সবাই আমরা জানি। আমাদের তরফ থেকেও তোমরা অনেক কিছু পেয়েছো, অনেক কিছু পাওনি, অনেক ক্ষোভ নিয়ে যাচ্ছ। কিন্তু তবু বলবো যে বিভাগে ফিরে এসো, মাঝে মাঝে ঘুরে যেও, দেখা করে যেও। সবাই সবাই ভালো থাকো। সেটা সব থেকে বেশি ভালো লেগেছে। স্যার ম্যামদের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা, ভাই বোনদের প্রতি জানাই আমার ভালোবাসা। কি বলবো, কিছু তো গোছানো তো নেই। তবে আগে একটা কথা বলছি যে তোতলা কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না, অনেক কিছু বলা। বলবো যে আমার এই বাংলা কিভাবে আসায়নি। উচ্চ মাধ্যমিকের পর প্রবল ইচ্ছে ছিল যে জিওগ্রাফি নিয়ে পড়বো, মানে নিয়েই পড়বো, তার জন্যই চেষ্টা ছিল। প্রথমে বাংলাতে চান্স পেয়েছিলাম, কিন্তু তারপরে আবার ভূগোলতে চান্স পেয়ে ভূগোল নিয়ে পড়াশোনা করেছিলাম। তারপরে আবার সরকারি ডিএলএড চান্স পেলাম, সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে নিয়ে সেখানে আমি যদি ডিএলএডে না যেতাম তাহলে আমার কোনোদিন এই বাংলা নিয়ে পড়া হতো না। সেখানে গিয়ে নিয়ে আমার বাংলার প্রতি যে ভালোবাসা সেটা জন্মেছে। বাংলা নিয়ে মানুষ কেন পড়ে, বাংলাতে কি আছে সেটাই জানার জন্য বাংলাতে আমার আশা। যাই হোক, তারপর বাংলা নিয়ে পড়া শুরু, কিন্তু কলেজে সেভাবে কিছুই পড়িনি সত্যি বলতে। যেটা কিচ্ছু পড়ি না, কিচ্ছু না, কিচ্ছু পড়ি না। আমাকে একজন লোক, এটা আমার ভীষণভাবে মনে আছে, একদিন আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম, আমাকে বলেছিল যে কি নিয়ে পড়ছো,
আমি বললাম যে বাংলা নিয়ে। তো বললো, তোমাদের মতো স্টুডেন্টরা তাদের কাছে বলা থেকে ভালো স্টুডেন্ট, যদি এটা একদমই আমার মনে হয় না। আমি জানি না। আর বললো যে তোমাদের মতো স্টুডেন্ট যদি বাংলা নিয়ে পড়ে কি হবে? সেদিন উত্তরটা তাকে আমি দিতে পারিনি, কারণ উত্তরটা আমি জানতাম না। সেই উত্তরটা আমি এখানে এসে পেয়েছি। আর এখানে আসার পর এখন আমার মনে হয় যে বাংলা নিয়ে আমার মনে হয় সবারই পড়া উচিত। যত বিভাগ আছে সবার মনে হয় বাংলার জি বাংলা নেব পড়া উচিত। আমি তো বাংলা জিটা বাংলা নেওয়া উচিত। বাইরে তো কিছু পড়িনি, কিন্তু যতটুকু পড়েছি, যতটা ক্লাসে শুনেছি, তাতেই আমার মানসিকতা যতটা পরিবর্তন হয়েছে, যতটা উন্নতি হয়েছে, তাহলে আরো বেশি পড়লে কতটা পরিবর্তন হতে পারে সেটা আমি নিজে অনুধাবন করতে পারি। আশা করি আমার সহপাঠীরাও পারে। একটা কথা বলতে লজ্জা লাগে, কিন্তু সংকোচ নেই, কোনো দ্বিধাও নেই যে সত্যি অনেক কিছু পড়িনি। যখন ক্লাসে ম্যাডাম বলতো, স্যার এটা তোমরা পড়েছো, এটা পড়েছো, তখন হাত হয়ে তাকিয়ে থাকতাম। এটা আবার কি? হ্যাঁ, না আমি তো শুনিনি। হ্যাঁ, শুনিনি। ঠিক ঠিক ঠিক। আমি না ক্লাস তো কতটা করতাম, সেটা না করলেও কে কোনটা এটা পড়েছো কিনা, যদি আমি হ্যাঁ, ও নোট করতো, নোট করতো। হ্যাঁ, এটা ঠিক 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 ঠিক। শুধু ওগুলাতেই আমার লেখা আছে যে এটা পড়িনি, এটা আমারও পড়ার তো অনেক কিছু। আমি জানি আমি এত কিছু পড়ে আমি শেষ করতে পারবো না। তার মধ্যে বেস্ট কোনটাতে আমি সেরাটা খুঁজে পাবো, কারণ সাধারণত সেই গলাগুলোর মধ্যেই, গলাগুলো লেখাগুলোর মধ্যেই আমি পাবো। আশা করি সেগুলো আমি পড়বো। করবো